জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। দশম শ্রেণী তোমাদের যে প্রথম অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু করেছিলাম, আজকে সেই অধ্যায়ের কিছুটা অংশ আমি আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো নদীর কাজ। তোমাদের আলোচনা শুরু করেছিলাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই বিষয়ে আমি কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি প্রথম অংশগুলো। সেই অংশের যে বহির্জাত প্রক্রিয়া, সে প্রক্রিয়া কি এবং কাকে বলে সেটা আলোচনা করেছি। তোমরা কার্ডে গিয়ে, উপরে দেওয়া কার্ডে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পাবে। আজকে আমি আলোচনা করব নদীর কাজ। এই নদীর কাজ সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে আমাদেরকে নদী সম্পর্কে জানতে হবে। নদী সম্পর্কে ধারণা থাকলে তবে আমাদের নদীর কাজ কি কি সে কাজগুলো সম্পর্কে আমরা ঠিকঠাক বুঝতে পারবো। চলো প্রথমে আমরা জেনে নিই নদীটা আসলে কি। আমরা নদীর কাজ আলোচনা করব ঠিকই, এই ভিডিওতে আমরা নদী সম্পর্কে শুধু আলোচনা করব, নদীর সমস্ত বিষয় সেইগুলো আমরা আলোচনা করব এবং এই নদীর কাজ কি কি আছে সেগুলো আগামীতে আলোচনা করব। প্রথমে আমরা জানব নদী কি। নদী তো আমরা অনেকে দেখেছি, প্রায় সবাই দেখে থাকবো যে নদী কিরকম হয়। একটা জলের ভান্ডার, যেটা প্রবাহিত জলের ভান্ডার, স্থির নয়, সেটা হচ্ছে নদী, সংক্ষিপ্ত ভাষায় যদি বলা হয়। আমরা পুকুরে দেখি কি জল আছে, দিঘিতে জল আছে, স্থির জল, কিন্তু নদীর জল চলমান। তাহলে নদী কি যদি সংজ্ঞা হিসাবে বলা যায়, তাহলে বলতে হবে যে প্রাকৃতিক নিয়মে কোনো একটা জলধারা, সেটা উপর থেকে নিচে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নেমে আসে, সেই জলধারাটাকে বলা হচ্ছে নদী। অর্থাৎ একটা জলধারা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রাকৃতিক নিয়মে, কোনো যান্ত্রিক এখানে ব্যবহার নেই, প্রাকৃতিকভাবে উপর থেকে নিচে যখন নেমে আসছে, তখন সেটাকে বলা হচ্ছে নদী। আশা করি নদী তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আবার বলছি, স্বাভাবিক নিয়মে বা প্রাকৃতিক নিয়মে যখন কোনো জলধারা উপর থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোনো একটা নির্দিষ্ট জলাভূমিতে এসে পতিত হয়, তখন সেটা হচ্ছে নদী। এবার নিজের ভাষাতে এক একজন এক এক রকম ভাবে সংজ্ঞায়িত করতে পারো। এবার আমরা চলে আসবো নদীর জলচক্রের অংশ হিসাবে নদী। জলচক্র আমরা জানি, যদি না জেনে থাকি আবার বলছি যে জলচক্রটা হলো জল, সেটা বাষ্পীভূত হচ্ছে, সেই বাষ্প আবার ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বৃষ্টিরূপে বা তুষার রূপে পতিত হচ্ছে, আবার জলে পরিণত হচ্ছে। এই যে একটা চক্র, প্রথমে জল থাকছে, জলটা উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প হচ্ছে, সেই জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে আবার বৃষ্টিরূপে বা তুষারকণা রূপে জলে পরিণত হচ্ছে। এই যে চক্র, এটাকে বলা হচ্ছে জলচক্র। এই জলচক্রের অংশ হিসাবে নদীর যে ভূমিকা, জলচক্রের অংশ হিসাবে নদী। নদীটা জলচক্রের অংশ কিভাবে হিসাবে যুক্ত হচ্ছে দেখো। প্রথমে জল, সেটা সমুদ্রের জল হোক বা কোনো পুকুর, খাল, দিঘি জল হোক, সেই জলটা ঘনীভূত হচ্ছে,
জলীয় বাষ্প হচ্ছে প্রথমে, সে জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে এবং কোনো জায়গাতে পাহাড়ে বা কোনো একটা উঁচু জায়গাতে বাধাপ্রাপ্ত হয়ে সেখানে বৃষ্টি রূপে পতিত হচ্ছে বা তুষার রূপে পতিত হচ্ছে। সেই তুষার রূপে পতিত হওয়ার পর নদীর বেয়ে আবার সে জলাভূমিতে এসে পড়ছে। তাহলে এখানে নদীর একটা অংশ, নদীর একটা ভূমিকা আছে জলচক্রের ক্ষেত্রে। এটা হলো জলচক্রের অংশ হিসাবে নদী। পরবর্তী আছে নদীর জলের উৎস। নদীর জলের উৎস কি? নদীর জলের উৎস কি হতে পারে? নদীর জলের উৎস সমুদ্রের জল, সেটা জলীয় বাষ্প হচ্ছে, ঘনীভূত হচ্ছে, এবং বৃষ্টি হতে পারে, বৃষ্টি, তুষারপাত, এই সমস্ত, অর্থাৎ বৃষ্টি, তুষারপাত, প্রস্রবণ, এইগুলো হলো নদীর জলের উৎস। এগুলো তো গেল নদীর সম্পর্কিত তার যে ভূমিকা, সেই ভূমিকাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার নদীর যে কাঠামো, কোনো একটা মানুষ, তা মানুষের একটা গঠন আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, একটা গাছ, গাছের ডাল আছে, পাতা আছে, শাখা আছে, শিকড় আছে, এই যে টোটাল একটা অংশ, ঠিক প্রত্যেকটা জিনিসে যেরকম একটা অংশ আছে, নদীরও কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো কি? নদী অববাহিকা, যেটাকে বলা হয় যে ড্রেনেজ বেসিন। ড্রেনেজ বেসিনটা আমরা জানবো। ড্রেনেজ বেসিনটা হলো একটা প্রধান নদী, তার উপনদী থাকে এবং শাখা নদী থাকে, যেখানে সমুদ্রে মিশে যাচ্ছে। আর এটা হচ্ছে পাহাড়, এই অংশটা পাহাড় পর্বত, এই জায়গাতে উপনদী। এই টোটাল যে অংশটা এ দখল করে আছে শাখা এবং উপনদীর নিয়ে, এটা প্রধান নদী এবং তার শাখা নদী এবং উপনদী, এই যে এরিয়াটাকে দখল করে আছে সেটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। আশা করি বুঝতে পেরেছ। এই নদী অববাহিকা যেমন গাঙ্গেয় নদী অববাহিকা, নীল নদী অববাহিকা, এগুলো হলো নদী অববাহিকা। এবার আমরা জানবো ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট বেসিন। ধারণ অববাহিকাটা হলো নদী পার্বত্য অঞ্চলে উৎস থেকে, নদী উৎস থেকে পার্বত্য অঞ্চলের যে অংশটুকু আছে সেটা হলো ধারণ অববাহিকা, অর্থাৎ ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট বেসিন। যে অংশটুকুর মধ্যে জল সাপ্লাই হয়, উপনদী যে অর্থাৎ উপনদী সংক্রান্ত, উপনদীকে নিয়ে প্রধান নদী এবং উপনদীর অংশটুকু বলা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। এখানে শুধু জল সাপ্লাই হয়, নদীতে জল সাপ্লাই হয়, সেই অংশটুকুকে বলা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া বা ধারণ অববাহিকা। যেমন গঙ্গা নদীর উৎস হচ্ছে গৌমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত, এই অংশটুকুকে বলা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। এবার চলে আসি আমরা জলবিভাজিকা। এবার আমরা আলোচনা করব জলবিভাজিকা বা ড্রেনেজ ডিভাইড। জলকে বিভাজন করেছে যে, সেটাকে বলা হচ্ছে জলবিভাজিকা। যখন একটা নদী প্রবাহিত হচ্ছে, নদীর প্রবাহ পথে যদি একটা পাহাড় থাকে তাহলে কি হবে? পাহাড় থাকলে নদী এইদিকে কিছুটা অংশ প্রবাহিত হবে আর কিছুটা অংশ এইদিকে প্রবাহিত হবে। যে
দুটো অংশে ভাগ করে দেবে। এই যে প্রবাহ পথে যে বাধা সৃষ্টি হলো এবং দুটো অংশে ভাগ হয়ে গেল এবং নদী দুই দিকে প্রবাহিত হতে লাগলো, এই মাঝখানের অংশটাকে বলা হচ্ছে কি? জল বিভাজিকা। জল বিভাজিকা, মাঝখানের অংশটাকে বলা হচ্ছে জল বিভাজিকা। এবার আমরা দেখব নদীর উৎস ও মোহনা। নদীর উৎস এবং মোহনা কি? নদীর যেখান থেকে উৎপত্তি হয়, অর্থাৎ নদীর উৎপত্তি স্থলটা হলো নদীর উৎস, আর নদী যেখানে মিলিত হয় সমুদ্র বা সাগরের, সেই অংশটুকুকে বলা হয় উৎস এবং মোহনা। এবার নদী উপত্যকা। নদী উপত্যকা কি? একটা নদী বয়ে আসছে, এই নদী বয়ে যাওয়ার জন্য নদী গর্ত হচ্ছে, অর্থাৎ খাত তৈরি হচ্ছে, এই নদী খাত তৈরি হচ্ছে। এই নদীর উপরের সাইডের যে উঁচু ঢাল, উঁচু অংশটা, সেই অংশটুকুকে বলা হচ্ছে কি? নদী উপত্যকা। নদী বয়ে যাচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে নদী উপত্যকা। নদী উপত্যকা বা রিভার ভ্যালি, এই অংশটা এবং এই অংশটা, এই দুটো অংশ হলো নদী উপত্যকা। অর্থাৎ নদীর দুই পাড়ের উঁচু ঢাল হলো নদীর উপত্যকা। নদী খাত, রিভার চ্যানেল। নদী খাত হলো এই যে অংশটা, যেটা যেটা যে পথে নদী প্রবাহিত হচ্ছে এবং গর্তের সৃষ্টি করছে, সেটা হচ্ছে নদী খাত। আশা করি এখান পর্যন্ত বুঝতে পেরেছ। এবার চলে আসি আমরা দোয়াবে। দোয়াব কি? যেটা ইংরেজিতে দোয়াবই বলা হয়। দোয়াব হলো দুটি নদীর মধ্যবর্তী স্থান। এখানে একটা নদী গিয়েছে, আর একটা নদী ধরো এই দিক থেকে বয়ে চলে এসছে, এই দুটো নদীর মধ্যবর্তী যে জায়গাটা, এই দুটো নদী, এইটা এবং এই নদীটার মধ্যবর্তী এই অংশটা হচ্ছে দোয়াব অঞ্চল। এই অংশটা হলো দোয়াব অঞ্চল। সঙ্গমস্থল কি? নদী যেখানে মিলিত হচ্ছে, নদী যেখানে মিলিত হচ্ছে, এইখানে একটা নদী, এই নদীটা এসে ধরো এখানে এলো, এখানে এসে এই যে মিলিত হচ্ছে, এই নদীর মিলিত জায়গাটাকে বলা হচ্ছে নদীর সঙ্গম স্থল। দুটো নদী যখন এক জায়গায় এসে মিলিত হয় তখন সেটাকে বলা হয় নদীর সঙ্গম স্থল। যেমন গঙ্গা ও যমুনা এলাহাবাদ শহরের কাছে মিলিত হয়েছে, এটা হচ্ছে সঙ্গম স্থল। ঠিক একই রকম ভাবে ভাগীরথী ও অলকানন্দা দেবপ্রয়াগের কাছে মিলিত হয়, সেই জায়গাটাও কিন্তু সঙ্গম স্থল, নদীর সঙ্গম বা রিভার কনফ্লুয়েন্স। এবার আমরা চলে আসি নদী বর্তন। নদী বর্তনটা কিছুই নয়, নদী বর্তনটা হলো নদী প্রবাহিত হচ্ছে, হঠাৎ করে ঋতু পরিবর্তন হচ্ছে যখন, তখন তার জলের পরিমাণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ বর্ষাকালে ধরো বৃষ্টি হওয়ার জন্য নদীর জল বেড়ে গেল, তার ফলে নদীর গতি প্রবাহ আরো বেড়ে গেল, এটাকে বলা হচ্ছে নদী বর্তন। আজকে আমি নদীর খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে তোমাদেরকে তুলে ধরলাম। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। নদীর কাজ সংক্রান্ত বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে আনতে চলেছি।